ঘরের দরজাই যদি বন্ধ থাকে সেই ঘরেতে প্রবেশ করা যায় না। কানাডার রেগুলার যে সমস্ত ইমিগ্রেশন প্রোগ্রাম রয়েছে, স্কিল্ড মাইগ্রেশন প্রোগ্রাম, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করতে হলে IELTS-এর একটি নির্দিষ্ট ব্যান্ডের স্কোর থাকতে হয়। যেই স্কোরগুলো উঠাতে গিয়ে আপনারা অনেকেই হিমশিম খেয়ে যান। 80% পিপল যারা কানাডার বাইরে থেকে আবেদন করে তারা এখানে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় আইএলটিএসে একটু কম স্কোর পাওয়ার কারণে। উদাহরণস্বরূপ আপনি আইএলটিএসের সবগুলো ব্যান্ডে কমপক্ষে 6 পেতে হবে। অ্যাক্সিডেন্টলি আপনি একটাতে 5.5 পেয়ে বসলেন, আপনার পক্ষে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করা মোটেও সম্ভব না। এরকম অনেক প্রোগ্রাম আছে যেগুলোতে কোয়ালিফাই করা যায় না, আবার অনেকে আইএলটিএস করতে পারতেছেন, বয়স বেশি হয়ে গেছে। এখন কি করবেন? সব সমস্যার সমাধান রয়েছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে। একটি মাত্র প্রোগ্রাম যেখানে বয়সের কোনো লিমিট নেই, আইএলটিএস 5 পেলেও কোয়ালিফাই করবেন। তো এই জন্যই মূলত আমাদের আজকের এই এক্সক্লুসিভ আলোচনাটি সাজানো। আগেও প্রায় অনেক বছরখানিক আগে এটা নিয়ে কথা বলেছি। আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি এই প্রোগ্রামটি নিয়ে আরও এক্সক্লুসিভ আলোচনা করার জন্যে। কী জন্যে? অনেক ভাই বোনরাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন, অনেক ভাই বোনরাই চেষ্টা করেন কানাডাতে ইমিগ্র্যান্ট হওয়া অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামে কোয়ালিফাই করার, কিন্তু সবসময় সব কিছু মিলিয়ে ব্যাটে বলে হয় না। কারণ অনেকের বয়স বেড়ে যায়, অনেকের টাকা পয়সা থাকে না, পরবর্তীতে হয়তো টাকা পয়সা হয়। এরপরে আপনাদের অনেকের আইএলটিএসে যে বিষয়টি তুলে ধরলাম, এই সমস্ত ব্যারিয়ারের কারণে আটলান্টিক ইমিগ্রেশন একমাত্র প্রোগ্রাম যেখানে অল্প IELTS স্কোর দিয়ে কোয়ালিফাই করা যায়, যেখানে এজের কোনো নির্দিষ্ট বার নেই, অর্থাৎ এজ লিমিট নেই। এবং এখানে যে অসুবিধা সেটি হচ্ছে যে দুইটি বিষয় আপনাকে এখানে ম্যানেজ করতে হয়। একটি হচ্ছে এখানকার প্রভিন্সিয়াল, এই যে আটলান্টিক প্রভিন্সগুলো রয়েছে সেখানকার ডেজিগনেটেড এমপ্লয়ারদের থেকে জব অফার ম্যানেজ করতে হয়। এটা হচ্ছে সবচেয়ে অসুবিধা বা সবচেয়ে হার্ড যে ম্যাটার, যেটি ম্যানেজ করতে পারলে আপনার এখানে আপনার রাজ্য দখল হয়ে যাবে। তো এই বিষয়টি যদি কেউ করতে পারেন তাহলে তার পক্ষে এখানে আসাটা সম্ভব। কিভাবে সেটি করবেন সেটার ব্যাপারে একটা গাইডলাইন আমরা অবশ্যই দিব আপনাদেরকে। প্রোগ্রামের আমাদের আলোচনা থাকুন আমাদের সাথে, বিস্তারিত জানুন। আপনাদেরকে একদম এক্স্যাক্ট গাইড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। যদি সেগুলো ফলো করেন, ভবিষ্যতে এখান থেকে আপনি এই সাইড ওয়েতে কানাডাতে ইমিগ্রেন্ট হওয়ার একটা সুযোগ পাবেন ইনশাল্লাহ। ইমিগ্রেশন টু কানাডা ভিয়া আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, AIP। আগে এটিকে বলা হতো আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। তো AIP বা এখানে বলা হতো AIP না, AIPP, আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম। তো AIPP থেকে একটা পি বাদ চলে গেছে, কারণ এটা আর পাইলট প্রোগ্রাম না, এটি এখন পার্মানেন্ট প্রোগ্রাম। এবং এটা আগে 5,000 বা 4,500 নেওয়া হতো অ্যানুয়ালি, এখন এটা 8 থেকে 10,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করে। কিন্তু সবাইকে যে তারা ইস্যু করে তা কিন্তু না, এই নির্দিষ্ট কন্ডিশনের উপরেই বেস করে তারা এগুলো ইস্যু করে থাকে। দি আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, এটা কি? এটা হচ্ছে পাথওয়ে ফর ইমিগ্রেশন টু কানাডা, designed to help skilled foreign workers and international graduates move to one of the Canada's 4 Atlantic provinces. তো এতক্ষণ যারা আলোচনা শুনতেছেন, অনেক স্টুডেন্ট ভাই বোনরা আমাদের আলোচনা শুনে থাকতে পারেন। এই প্রোগ্রামটি মূলত দুইটি ক্যাটাগরিকে হেল্প করার জন্য। একটি হচ্ছে ফরেন স্কিল ওয়ার্কার যারা রয়েছেন, যাদের এজ লিমিটের প্রয়োজন নেই, যাদের আইএলটিএস রিকোয়ারমেন্টেরও শিথিলতা রয়েছে, তারা যেমন এখানে বেনিফিটেড হবেন। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা আটলান্টিক প্রভিন্সে 4টি প্রভিন্সে বসবাস করবে বলতে কমপক্ষে 18 মাসের পড়াশোনা করবে, তারা অটোমেটিক্যালি এখানে কোয়ালিফাই করবে। সকল প্রতিষ্ঠানে পড়াশোনা করলে হবে না, সার্টেন কিছু প্রতিষ্ঠানে তাদেরকে পড়াশোনা করতে হবে। বিশেষ করে যে সমস্ত রিনাউন্ড প্রতিষ্ঠান আপনাদের কাছে পরিচিত, ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ডল্যান্ড, তারপরে আপনারা জানেন মেমোরিয়াল ইউনিভার্সিটি, এরপরে ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইক, ক্র্যান্ডাল ইউনিভার্সিটি, আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে। ক্র্যান্ডাল ইউনিভার্সিটির বিষয়ে আমি কনফার্ম না, চলে এসেছে। অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনারা এখানে পড়াশোনা করলে অটোমেটিক্যালি আপনি এখানে কোয়ালিফাই করবেন। তো যাই হোক, আমরা এখন স্টেপ বাই স্টেপ একটু কথা বলি। এখানে 4টি প্রভিন্স মূলত রয়েছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের সাথে যুক্ত: নিউ ব্রান্সউইক, নোভা স্কোশিয়া, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। তো প্রভিন্সগুলোর সাথে নতুন করে ইন্ট্রোডিউস করে দিতে চাচ্ছে না, গুগল করলে জানতে পারবেন। তো এই প্রোগ্রামটি এই প্রভিন্সগুলোর জন্য একটি কি কম্পোনেন্ট of Canada's border strategy to address labor shortages and bolster economic growth in the Atlantic region. এখানে আপনাদেরকে একদম ম্যাপের মধ্যে আমরা দেখাচ্ছি, আর পুরো কানাডার ম্যাপের মধ্যে আপনারা এখানে
আলাদা করে মার্ক করা আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্লু করে দেওয়া আছে নিউ ফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নোভা স্কোশিয়া, নিউ ব্রান্সউইক। তো এই 4টি প্রভিন্স অ্যাট এ গ্ল্যান্সে আপনি বুঝতে পারলেন যে এটি কানাডার কোন জায়গায় অবস্থিত। তো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে এমপ্লয়ার ড্রাইভেন ইমিগ্রেশন প্রোগ্রাম। এখানে এমপ্লয়ারদের একটি সংশ্লিষ্টতা এবং সম্পৃক্ততা রয়েছে, পাশাপাশি এখানকার কমিউনিটি ইনভেস্টমেন্টের একটা বিষয় রয়েছে। এই দুইটি বিষয় এখানে চ্যালেঞ্জিং। এইগুলোকে যদি ট্যাকেল দেওয়া যায় তাহলে আপনাদের জন্য এই প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করা এবং কানাডাতে আসার একদম সহজ হয়ে যাবে। তো এটি মূলত আপনার 2017 সালে পাইলট প্রোগ্রাম হিসেবে চালু হয়। 2021 সাল পর্যন্ত এটি পাইলট প্রোগ্রাম হিসেবেই ছিল। এরপরে এটিকে আপনার রেগুলার প্রোগ্রাম হিসেবে কানাডা গভর্নমেন্ট ইনক্লুড করে 1 জানুয়ারি 2022 সাল থেকে। তো এখানকার যে কি অবজেক্টিভ সেটা হচ্ছে লেবার শর্টেজ যে আটলান্টিক প্রভিন্সগুলোতে রয়েছে সেগুলোকে মিট আপ করা। এরপরে এখানে পপুলেশন তুলনামূলক কম, সেখানে পপুলেশন গ্রো করা, ইকোনমিক ডেভেলপমেন্ট করা। এরপরে আপনার হচ্ছে এমপ্লয়ার্সদেরকে হেল্প করা যাতে করে তারা খুব সহজে ফরেন স্কিল ওয়ার্কারদেরকে এখানে হায়ার করতে পারে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা এই অঞ্চলে পড়াশোনা করতে আসবে তাদের যাতে এখানে থাকার ব্যবস্থা করা যায় এক্সক্লুসিভ প্রোগ্রামের মাধ্যমে। এই সমস্ত কারণেই মূলত এই প্রোগ্রামগুলো এখানে করা হয়েছে। তো এই প্রোগ্রামের সুবিধাগুলো কি? দি AIP অফার্স এ পাথওয়ে টু পার্মানেন্ট রেসিডেন্স, অর্থাৎ এটি হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রামে যতগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম। সেটা ইনিশিয়ালি বলেছি, ইট ইজ ওপেন টু স্কিল ওয়ার্কার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস। তো যারা এখানে গ্রাজুয়েশন করবে এবং যারা বাইরে রয়েছেন কানাডার বাইরে ফরেন ওয়ার্কার হিসেবে তারা এখানে কোয়ালিফাই করতে পারেন, তাদের সবার জন্য এটি উন্মুক্ত। এমপ্লয়ার্স ইন দি আটলান্টিক প্রভিন্স ক্যান হায়ার ফরেন ন্যাশনালস উইদাউট নিডিং এ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এখানে খুব মেজর একটি বিষয় দেখুন, আপনারা এখানে খেয়াল করছেন যে এই প্রোগ্রামের অধীনে কোনো এমপ্লয়ার যদি আপনাদেরকে হায়ার করে সেই এমপ্লয়ারের জন্যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন নেই। তো এই জন্যে এখানে এমপ্লয়ারদের ব্যাপক এখানে কদর রয়েছে যারা এই প্রোগ্রামে আসতে চান। এখানে আমি ক্লিয়ারলি বলি, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে খুব বেশি না হলেও ফিলিপিনো যারা আছে, ফিলিপাইনের অনেক ব্যক্তিরা এখানে এই প্রোগ্রামের অধীনে আসে, 50% আসে। কি জন্য? তাদের একটা সিন্ডিকেশন রয়েছে, তাদের এই লেবার মার্কেটে যে সমস্ত এমপ্লয়ার রয়েছে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের যোগসূত্র তারা বের করার চেষ্টা করে থাকে। এর মাধ্যমে তারা এখানে মূলত কোয়ালিফাই করে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটু আপনাদেরকে পরামর্শ দেব ভিডিওর শেষ দিকে বা মাঝখানে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। টু বি এলিজিবল ফর দি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম 2024 এসে আপনার যে বিষয়গুলোকে খেয়াল করতে হবে, যেটা আমি বলেছিলাম আগে, ইউ মাস্ট মিট স্পেসিফিক ক্রাইটেরিয়া রিলেটেড টু ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, জব অফার। তো এলিজিবিলিটির জায়গাতে কোনো ছাড় নেই। যিনি কখনো জব করেন না, একদম ফ্রি, কানাডার বাইরে থেকে শুনতেছেন, তিনি লাভ দিয়ে এখানে আসবেন, তার জন্য কিন্তু ভাই এটা না। আপনার অবশ্যই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকতে হবে, এডুকেশন থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে, জব অফার থাকতে হবে। কিন্তু এখানে এই থাকতে হবে যে বিষয়গুলো, সেগুলোতে একটি সহনীয় মাত্র রয়েছে, যেটা অন্য প্রোগ্রামে খুবই কঠিন, এটা এখানে অনেক সহজ। সেই বিষয়গুলো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখন, যে ইউ মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1 year ফুল টাইম ওয়ার্কার এক্সপিরিয়েন্স or equivalent amount of part-time work experience in an occupation that falls under tier category। তো আপনার টিয়ার ক্যাটাগরির বলতে এখানে মূলত কানাডাতে এনওসি কোড যেগুলো আপনারা জানেন সেগুলোকে এখানে ভাগ করা হয়েছে 0, 1, 2, 3 এবং 4 পর্যন্ত। তো এই যে কোনো একটি ক্যাটাগরিতে আপনাদের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফুল টাইম হলে 1 বছর, পার্ট টাইম হলে 2 বছর। কি জন্যে? 2 বছর পার্ট টাইম সমান 1 বছর ফুল টাইম। দিস এক্সপিরিয়েন্স শুড হ্যাভ বিন গেইনড উইদিন লাস্ট 5 years, এবং এই অভিজ্ঞতাটা আপনার বিগত 5 বছরের মধ্যে থাকতে হবে। কেউ যদি 5 বছর আগে চাকরি ছেড়ে দিয়ে থাকেন, রিটায়ারমেন্টে রয়েছেন, কিংবা চাকরি করেন না, বিজনেস করেন, বা মোট কথা যে জব এক্সপিরিয়েন্স, জব সার্টিফিকেট শো করার মতো অ্যাবিলিটি নেই, তার জন্য কিন্তু এখানে কোয়ালিফাই করার সুযোগ নেই। অর্থাৎ বিগত 5 বছরের মধ্যে থাকলেই হবে এক্সপিরিয়েন্স, কমপক্ষে 1 বছরের। এখানে একটি বিষয়, ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন ইন ওয়ান অফ দি আটলান্টিক প্রভিন্স ডু নট নিড ওয়ার্ক এক্সপিরিয়েন্স টু কোয়ালিফাই। তো এখানে কোয়ালিফাই করার জন্য যারা রিকগনাইজড ইনস্টিটিউশন, নট অল ইনস্টিটিউশন, রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে, এই 4টি প্রভিন্সের যে কোনো একটি প্রভিন্সের রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে যারা পড়াশোনা করবেন তারা অটোমেটিক্যালি এখানে কোয়ালিফাই করবেন, কিন্তু প্রোগ্রামটা হতে হবে কমপক্ষে 2 বছর পরিমাণ।
এবার আমরা আসি আপনাদের কি কি বিষয় এখানে রিলেটেড এক্সপিরিয়েন্সের বিষয়গুলো আমরা তুলে ধরছি। হাই স্কিল অকুপেশনে যারা জব করেন, অর্থাৎ টিয়ার ক্যাটাগরি 0 এবং 1, তাদের ক্ষেত্রে যেটার প্রয়োজন সেটা হচ্ছে এ মিনিমাম অফ 1 ইয়ার কেনাডিয়ান পোস্ট সেকেন্ডারি এডুকেশনাল ক্রিডেন্সিয়াল অর হায়ার। তো এখানে আমরা চলে এসেছি এডুকেশন রিকোয়ারমেন্টে। এডুকেশন রিকোয়ারমেন্টে আমরা এসে দেখলাম যে কেউ যদি টিয়ার ক্যাটাগরি 0 এবং 1 অর্থাৎ ম্যানেজমেন্ট লেভেল বা ম্যানেজমেন্ট রিলেটেড একটা প্রতিষ্ঠান পরিচালনার সাথে যুক্ত যে সমস্ত জব রয়েছে, এই ধরনের কোনো জবের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে তাদের এখানে প্রয়োজন 1 ইয়ার পোস্ট সেকেন্ডারি, অর্থাৎ কমপক্ষে আফটার 12 গ্রেড অর্থাৎ এইচএসসির পরে আপনার কোনো ডিপ্লোমা থাকতে হবে, অথবা আপনার কোনো ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, অথবা অ্যাডভান্স ডিপ্লোমা থাকতে হবে মিনিমাম আর কি। এর উপরে যত কিছু আছে সবগুলো তো আপনার অ্যাসেট হিসেবে থাকবে। এগুলো হলো টিয়ার ক্যাটাগরি 0 এবং 1 এটার জন্য। ইন্টারমিডিয়েট স্কিল অকুপেশনস যারা, তাদের ক্ষেত্রে আবার ছাড় রয়েছে। এখানে টিয়ার ক্যাটাগরি 2, 3, 4 এই ক্যাটাগরির জব যেগুলো, সেগুলোর জন্য যেটার প্রয়োজন সেটা হচ্ছে মিনিমাম অফ এ কেনাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা অর দি ইকুইভ্যালেন্ট ফ্রম আউটসাইড অফ কানাডা। তো এখানে 12 গ্রেড অর্থাৎ কেউ যদি এ লেভেল বা অ্যাডভান্স লেভেল, 12 গ্রেড, ইন্টারমিডিয়েট, এইচএসসি এই ধরনের ডিগ্রি থাকে, তাহলেই এখানে এডুকেশন কোয়ালিফিকেশনে তারা উতরিয়ে যাবেন। অনেক বড় একটা ছাড় তারা দিয়েছেন এই জায়গাতে। তো এটা হলো ইন্টারমিডিয়েট স্কিল অকুপেশন, যেগুলো টিয়ার 2, 3 এবং 4 এইগুলোর জন্য। ইন্টারমিডিয়েট ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট হিসেবে যারা এখানে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে এখানে রিকোয়ারমেন্ট দেখুন, মাস্ট হ্যাভ এ ডিগ্রি, ডিপ্লোমা অর আদার ক্রিডেন্সিয়াল ফ্রম এ পাবলিকলি ফান্ডেড ইনস্টিটিউশন ইন আটলান্টিক প্রভিন্স। তো আমি ভুলে ক্র্যান্ডেলের কথা বলে ফেলছিলাম, এটা তো আসলে আপনার ক্র্যান্ডেল, এটা আমি যতটুকু জানি প্রাইভেট ইউনিভার্সিটি। তো এখানে বলতেছে যে পাবলিকলি ফান্ডেড ইনস্টিটিউশন, অর্থাৎ আপনার গভর্নমেন্ট ফান্ডেড যে সমস্ত পাবলিক ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে আপনাকে পড়াশোনা করতে হবে কমপক্ষে 2 বছরের, তাহলে আপনারা এখানে কোয়ালিফাই করতে পারবেন। এখানে ক্র্যান্ডেল কোয়ালিফাই করলেও করতে পারে, আপনারা ওখানে আসার পরে বুঝতে পারবেন বিষয়গুলো। এরপরে এবার আছে আমরা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে, যেটা আমি বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টে এখানে কিন্তু অনেক ছাড় রয়েছে। টিয়ার 0, 1, 2 অর 3 অকুপেশনস এগুলোর জন্যে দেখুন, কেনাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক অথবা আপনি সিএলবি যেটাকে বলা হচ্ছে, এখানে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে হতে পারে, ইংলিশ বা আইএলটিএস হতে পারে, সেগুলোতে ইংলিশ অথবা ফ্রেঞ্চ যে কোনো একটাতে আপনার এখানে লেভেল 5 পর্যন্ত এখানে অ্যালাউ। লেভেল 5 মানে বুঝতে পারতেছেন, আইএলটিএসে 5 পেলেই হবে, খুব কঠিন যে তা না। টিয়ার 4 ক্যাটাগরির জন্য সিএলবি 4 অর্থাৎ আইএলটিএসে 4 পেলেও হবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে আইএলটিএস এখানে অ্যাকসেপ্টেবল। এরপরে কানাডার যে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট রয়েছে CELPIP এবং TEF, এগুলো এখানে অ্যাকসেপ্টেবল। আপনারা এই ধরনের কোর্স করেও যদি টেনে ইকুইভ্যালেন্ট স্কোর উঠাতে পারেন, তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশান আপনারা উত্তীর্ণ যাবেন। তাহলে পড়াশোনা কিন্তু খুব সহজ, ইন্টারমিডিয়েট ডিগ্রি থাকলেও হবে। ল্যাঙ্গুয়েজ টেস্ট দেখতেছেন CLB 4 ফেলেও পসিবল, যদি অকুপেশনটা টিয়ার 4 ক্যাটাগরি হয়। তারপরে এখানে সবচাইতে যে হার্ড যে বিষয়টি, সেখানে আমরা চলে এসেছি, যেটি অ্যারেঞ্জ করতে পারলে আপনি পার পেয়ে যাবেন। এ জব অফার ফ্রম এ ডেজিগনেটেড এমপ্লয়ার ইন ওয়ান অফ দি আটলান্টিক প্রভিন্সেস ইজ ম্যান্ডেটরি। তো এখানে এই জবগুলো পাওয়ার জন্য কিন্তু লেবার মার্কেটে LMI এর প্রয়োজন নেই, কিন্তু এখানে একটা ভিতরের কথা বলি, সেটা হলো যে এখানে এমপ্লয়ারদের ব্যাপক কদর। কী কারণে? এই এমপ্লয়াররা যেহেতু ডেজিগনেটেড, সুতরাং তাদের জব অফার অনেক সময় দেখা যায় যে এখানে একটা সিন্ডিকেশনের মাধ্যমে সেগুলো ক্রয় বিক্রয় হয়। দেখা গেল যে এই ধরনের ডেজিগনেটেড প্রতিষ্ঠান যেগুলো আছে, সব সময় তো জব খালি থাকে না। একটা দুটো জব খালি হলো, তখন কি করে, এই জবগুলো তারা সেল করে এখানে 5,000, 10,000, 20,000 যার কাছ থেকে যেভাবে পাওয়া যায়। কী কারণে? যে এই জব অফারটার রেফারেন্সে আবেদন করে সে একটি পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতেছে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে পরামর্শটা দিচ্ছি আজকের এই আলোচনা থেকে, সেটা হচ্ছে আপনি সব যে 2 নম্বর আপনার যে ক্রয় করতে হয় তা কিন্তু না, কিন্তু এমপ্লয়ের সাথে তো যোগাযোগ করতে হবে, তাই না? আপনি যদি এমপ্লয়ের সাথে যোগাযোগ করতে না পারেন, আপনি যদি বাংলাদেশ থেকে বসে বা ইন্ডিয়া থেকে বসে, আপনি যদি সেখান থেকে বসে আপনি ওই এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে খুব বেশি রেসপন্স করবে না। অনেক ভাই বোনরা আছে যারা কানাডাতেই ভিজিটর হিসেবে আসেন। এই জন্য আমি বলবো, যাদের স্কিল মাইগ্রেশনে কোয়ালিফাই করার কোনো সুযোগ নাই, তাদেরকে আমি বলবো সামহাও আপনি 2-4টা কান্ট্রি ঘুরে ভিজিটর ভিসা নেন। ভিজিটর ভিসা নিয়ে কানাডার অন্য কোনো প্রভিন্সে না গিয়ে আপনি আটলান্টিক প্রভিন্সে এসে একটু 10-15 দিন বা 1 মাস থাকুন।
থেকে আপনি এই ডেজিগনেটেড এমপ্লয়ারদের তো তালিকা রয়েছে, সেই এমপ্লয়ারদের দ্বারে একটু ঘুরুন, ঘুরে আপনি তাদের সাথে কথা বলেন যে ভাই তোমার এখানে আমার এই ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি আমাকে একটা জবের ব্যবস্থা করে দাও। সে যদি আপনাকে একটা জবের ব্যবস্থা করে দেয় আপনার, তাহলে কিন্তু সেটা রেফারেন্সে আপনি পরবর্তীতে এই প্রোগ্রামে পিআরের জন্য আবেদন করতে পারেন। আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে ফাঁস করে দিলাম, এটা আপনি ট্রাই করে দেখতে পারেন প্র্যাকটিক্যালি। যদি আপনি পিআর হোল্ডার হতে চান, যদি আপনার বয়স বেড়ে যায়, যদি আপনার এডুকেশন কম থাকে, যদি আপনার আইএলটিএস স্কোর খারাপ হয়, তাহলে এইগুলো দিয়ে এই ওয়েতে আপনি একটা পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন। ফুল টাইম নন সিজনাল, দি পজিশন মাস্ট অফার কনসিস্টেন্ট ওয়ার্ক থ্রু আউট দি ইয়ার, অর্থাৎ যে জব অফারটা আপনাকে দেওয়া হবে সেটা একটা ফুল টাইম জব হতে হবে ফর এ মিনিমাম 1 ইয়ার, অর্থাৎ দি জব মাস্ট হ্যাভ এ ডিউরেশন অফ অ্যাটলিস্ট 12 মান্থ, অর্থাৎ আপনার যে কাজের চুক্তিটা হবে কমপক্ষে 1 বছরের জন্য হতে হবে। দি জব অফার শুড অ্যালাইন উইথ ইউর কোয়ালিফিকেশন অ্যান্ড টিয়ার ক্যাটাগরি অফ ইউর অকুপেশন। এখানে একটা মেজর কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো দেখা গেল যে আপনি পড়ছেন কিসে, কেমিস্ট্রিতে পড়ছেন, এখানে এসে আপনি যদি সেলসম্যানে চাকরি করতে চান তাহলে হবে না। আপনার পড়াশোনার সাথে যোগসূত্র, অর্থাৎ আপনার যে জব, পড়াশোনার সাথে জব এক্সপিরিয়েন্স, আগের যে এক্সপিরিয়েন্স সেটার মিল থাকা এবং সেটার সাথে রিলেটেড করে সেই ধরনের জবই এখানে আপনাকে নিতে হবে। আপনি আন্দাজে ভিন্ন একটা জব নিতে পারবেন না এখানে, সে বিষয়টা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। অ্যালাইন উইথ ইউর কোয়ালিফিকেশন অ্যান্ড টিয়ার ক্যাটাগরি অফ ইউর অকুপেশন। তো এই হলো অবস্থা। এবার প্রুফ অফ ফান্ডসের বিষয়ে আসি। আনলেস ইউ আর অলরেডি ওয়ার্কিং ইন কানাডা উইথ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট, ইউ মাস্ট প্রোভাইড এ প্রুফ দ্যাট ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ড টু সাপোর্ট ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার আফটার মুভিং টু কানাডা। তো এখানে প্রুফ অফ ফান্ডের একটা বিষয় রয়েছে, একটু গুগল করলে পাবেন, আটলান্টিক ইমিগ্রেশন প্রুফ অফ ফান্ড রিকোয়ারমেন্ট দিলে আপনারা পাবেন। এটা খুব বেশি যে তা না, একবার কম তাও না, মিনিমাম $1,20,000 টাকা অ্যাকাউন্টে থাকতে হবে যে আপনি এখানে আসবেন, আপনার টোটাল খরচটা ফ্যামিলি সহ বিয়ে করার জন্যে। এটা ফ্যামিলি মেম্বারদের উপর নির্ভর করে, যত মেম্বার বেশি তত খরচ বেশি। Application process for the Atlantic Immigration Program. The application process for the Atlantic Program Immigration Program involves several steps, including obtaining a job offer. তো জব অফার পাওয়াটা তো প্রাইমারি কাজ। অ্যাপ্লাইং ফর প্রভিন্সিয়াল ইন্ডোর্সমেন্ট, এখানে সেকেন্ড যে হার্ড বিষয় জব অফার পাওয়ার পর সেটা হলো প্রভিন্স থেকে একটি ইন্ডোর্সমেন্ট নিতে হয়। এই বিষয়টা আমি আরও সহজ করে দিই। স্টুডেন্টরা সম্প্রতি সময় যারা ব্যাচেলরে আবেদন করতেছেন, আন্ডারগ্রেড প্রোগ্রামে আবেদন করতেছেন, তাদের কিন্তু প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার লাগে, যেটাকে বলতেছে পাল। এইখানে লাইক দ্যাট, এখানে আপনার জব অফার পাওয়ার পরে প্রভিন্স থেকে একটি ইন্ডোর্সমেন্ট লেটার লাগবে। এইটা যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আপনার সব কিছু যে জেনুইন তারা এক্সাম করে দেখবে যেন আপনি এখানে জেনুইন হিসেবেই করতেছেন এই বিষয়গুলো। এখানে আরেকটি আপনাদেরকে পরামর্শ দিয়ে, সেটা হলো ওয়ার্কার হিসেবে যারা কানাডাতে আসতেছেন ওয়ার্কার হিসেবে কানাডা যেখানেই থাকুন না কেন, আপনি দেখা গেল যে পিআর প্রোগ্রামে কনভার্ট হতে পারতেছেন না, আপনি হয়তো বা ব্রিটিশ কলাম্বিয়াতে রয়েছেন, হয়তো বা সাসকাচুয়ানে রয়েছেন, হয়তো বা অ্যালবার্টাতে রয়েছেন, কিংবা আপনি অন্টারিওতে রয়েছেন, কিন্তু কোনো না কোনোভাবে পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারতেছেন না। আমি এই ভাইদেরকে বলবো আপনি একটু 1 মাসের জন্য চলে আসুন আটলান্টিক প্রভিন্সে, এসে একটু থেকে নিজের টাকা খরচ করে একটু ঘোরেন, একটু ঘুরতে ঘুরতে এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করেন। যেহেতু অলরেডি আপনার কানাডাতে এই ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে, আপনার রিলেটেড, সেটার সাথে রিলেট করে এরকম একটা জব অফার ডিজার্ভ করেন, তাহলে সেখান থেকে পিআরএ কনভার্ট হওয়াটা আপনাদের জন্য সহজ হবে। তো স্টুডেন্টদের জন্য, যারা কানাডার বাইরে থেকে তো শুনতেছেন তাদের জন্য, যারা কানাডার ভিতরে যারা আছেন তাদের জন্য, সবার জন্য আমি কিন্তু পরামর্শ দিলাম ওপেনভাবে এবং একটু ইফেক্টিভ পরামর্শ। যারা শুনবেন অবশ্যই এখান থেকে কিছু ভাই পিআর হোল্ডার হতে পারবেন, কনফার্ম ইনশাআল্লাহ। সাবমিটিং পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন, এখানে আমরা আবার স্লাইড থেকে তথ্য নেব। ইনক্লুডিং অবটেনিং এ জব অফার, অ্যাপ্লাইং ফর প্রভিন্সিয়াল ইন্ডোর্সমেন্ট, আর একটা সাবমিটিং এ পার্মানেন্ট রেসিডেন্স অ্যাপ্লিকেশন। তো এখানে প্রাইমারি স্টেজে জব অফার নিতে হবে, প্রভিন্স থেকে ইন্ডোর্সমেন্ট নিতে হবে, এরপরে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। স্টেপ 1, এখানে পরের স্টেপগুলো নিয়ে আমরা শুরু করতে কাজ, যে মেজর হার্ড যে কন্ডিশনগুলো, জব অফার পাওয়ার পর আপনি কী করতে হবে। ক্যান্ডিডেট মাস্ট রিসিভ এ জব অফার ফ্রম এ ডেজিগনেটেড এমপ্লয়ার ইন ওয়ান অফ দি আটলান্টিক প্রভিন্স। দি এমপ্লয়ার মাস্ট কমপ্লিট অ্যান অফার অফ এমপ্লয়মেন্ট টু এ ফরেন ন্যাশনাল ফার্ম অ্যান্ড প্রোভাইড ইট টু দি ক্যান্ডিডেট। তো এমপ্লয়াররাই কিন্তু একটা ফর্ম ফিল আউট করবেন, করে আপনাদেরকে এটা দেবেন। Obtain provincial endorsement. After receiving job offer, the candidate must apply for endorsement from the province where the job is located, যেটা আমি একটু আগে বললাম। The provincial government will review the candidate application and issue an endorsement letter if they meet the program requirement. ওখান থেকে ছাড়পত্র পেলেন। এবার অ্যাপ্লাইং ফর পার্মানেন্ট রেসিডেন্সি, এবার আপনি পিআর এর জন্য আবেদন করুন। ওয়ান্স এনরোলস, দি ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি থ্রু ইমিগ্রেশন, রিফিউজি, সিটিজেনশিপ কানাডা। দি অ্যাপ্লিকেশন ফর পার্মানেন্ট রেসিডেন্সি মাস্ট ইনক্লুড দি এন্ডোর্সমেন্ট লেটার অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস। তো এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের সাথে এন্ডোর্সমেন্ট লেটারটা
আপনাকে অ্যাড করে দিতে হবে এবং আরও অন্যান্য ডকুমেন্টগুলো দিতে হবে, আপনার যে ডকুমেন্টগুলো অলরেডি আপনার আছে। এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, পিআর পাওয়ার আগে কিন্তু আপনি এখানে জবও শুরু করে দিতে পারবেন, যেহেতু আপনি অলরেডি জব অফার পেয়েছেন। কানাডাতে থাকলে খুব সহজেই সেখানে যারা ফরেনার হিসেবে শুনতেছেন তারা ওয়ার্ক পারমিটের জন্য আলাদা করে আবেদন করতে পারবেন এটা রেফারেন্সে, এবং সেখানে এলএমআই ছাড়াই এখানে ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন, এবং ওয়ার্ক পারমিটটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে সেখানে গিয়ে জব শুরু করতে পারবেন। যদি ক্যান্সেল হয় টেনশনের কোনো কারণ নেই, ক্যান্সেল হলেও আপনার এমপ্লয়ারের জব অফারটা যদি ভ্যালিড থাকে তাহলে আপনি পিআর হয়ে কানাডাতে ঢুকবেন। দ্য ক্যান্ডিডেটস হু উইশ টু স্টার্ট ওয়ার্কিং হোয়াইল দেয়ার পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন ইজ বিং প্রসেসড। আমি আর পড়তেছি না, আমি তো বলেই দিলাম আপনাদের বিষয়গুলো। রিকোয়ার্ড ডকুমেন্টস ফর আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, এখানে যে ডকুমেন্টগুলো আপনাদের লাগবে, হোয়েন অ্যাপ্লাইং ফর এআইপি ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড কম্প্রিহেন্সিভ সেট অফ ডকুমেন্টস টু সাপোর্ট দেয়ার অ্যাপ্লিকেশন। এর আগে যা দিয়েছেন সব তথ্য দিয়েছেন, তথ্যগুলো যে বাস্তবিক অর্থে আপনার সাথে মিল আছে সেগুলোর জন্য আপনাকে এখানে ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। তো দিস ডকুমেন্টস আর এসেনশিয়াল ফর বোথ প্রভিন্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্সি। তো এই ডকুমেন্টগুলো দুই জায়গাতেই দিতে হবে। আপনার যে প্রভিন্সিয়াল ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য আপনার এটা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের নিকট দিতে হবে আপনার ডকুমেন্টগুলো। আবার এটা পিআরের জন্য আপনাকে দিতে হবে কি, আপনার ভ্যালিড জব অফার যে পেয়েছেন সেই জব অফারের কপি দিতে হবে ডেজিগনেটেড এমপ্লয়ার থেকে, সেটির প্রুফ দিতে হবে। এডুকেশন ক্রিডেন্সিয়ালস, আপনি যদি কানাডার বাইরে পড়াশোনা করেন তাহলে অবশ্যই ইসিএ বা এডুকেশন ক্রিডেন্সিয়াল রিপোর্ট আপনাকে দিতে হবে, যেটা প্রুফ করবে যে আপনার রিকোয়ার্ড এডুকেশন রয়েছে। এরপরে আপনি যে এক্সপিরিয়েন্স ছিল আপনার প্রিভিয়াস, সেখানকার এক্সপিরিয়েন্স লেটার এখানে দিবেন। লেটার অফ রেফারেন্স ফ্রম প্রিভিয়াস এমপ্লয়ার্স আউটলাইনিং জব ডিউটিস, ডিউরেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড স্যালারি। এরপরে ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য আপনি আইএলটিএস দেন আর যেটাই দেন সেটার সেই টেস্টের রেজাল্ট স্কোরটা এখানে অ্যাটাচ করতে হবে। প্রুফ অফ ফান্ড, আপনার যে ফ্যামিলি সহ এখানে বসবাসের জন্য পর্যাপ্ত ফান্ড রয়েছে সেটার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। অবশ্যই সেটা তড়িঘড়ি করে ব্যবস্থা করবেন না, আগে থেকে একটি ফান্ডের ফ্লো থাকতে হবে, খুব খেয়াল করবেন। ইন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিটেড ফ্রম প্রোভাইডেড বাই দি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তো এখানে ইন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম একটা আছে, এটা আপনার কমপ্লিট হবে আপনার সাইড থেকে এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্টের থেকে, সেটাও আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে। ফর পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন, এই ইনভেস্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা দিবেন কি জন্য, ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য আপনার সব কিছু যাচাই বাছাই করে তারপরে তো আপনাকে ইনভেস্টমেন্টটা দিবে। এবার আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করবেন। পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদনের শুরুতেই ওই যে আপনি এর আগে ডকুমেন্টগুলো দিচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আপনার ওটা পেজ ইনভেস্টমেন্ট লেটার দিল, সেটা এবার আপনি অ্যাটাচ করে দিবেন। এরপরে মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ আপনার যে মেডিকেল আপনি ফিট সেটার জন্য প্রুফ অফ মেডিকেল রিপোর্ট এখানে দিবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাটাচ করে দিবেন। পাসপোর্ট এবং ট্রাভেল ডকুমেন্টস অ্যাটাচ করে দিবেন। এরপরে হচ্ছে ফটোস, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোস অ্যাজ পার আইসিসি স্পেসিফিকেশন সেটা দিবেন। এরপরে অ্যাপ্লিকেশন ফর্মস, এবার এখানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন ফর্মের রিকোয়ারমেন্ট থাকে। এই কাজগুলো নিজেরা যদি করতে পারেন ভালো, না হলে অবশ্যই প্রফেশনাল হেল্প নেবেন, সেটা কোনো আরসিআইসি হতে পারে বা কোনো আপনার লোকাল কনসালটেন্ট হতে পারে যারা এক্সপার্ট, তাদের সহযোগিতা নিয়ে এগুলো ফিল আউট করবেন, করে আপনার ফুল প্যাকেজ আপনি জমা দেবেন। এই জমা দেওয়ার পরে এটির প্রসেসিং হতে 12 মাসের মধ্যে প্রসেস হয়ে যাবে। পিআর ভিসা নিয়ে কানাডাতে যাবেন, যে এমপ্লয়ারের থেকে জব অফার পেয়েছেন সেখানে গিয়ে জব করবেন। এখানে সবচাইতে বড় একটা সুবিধা সেটা হলো পার্মানেন্ট রেসিডেন্ট, আপনি অন্য যতগুলো প্রোগ্রাম রয়েছে সেগুলোতে কিন্তু আপনি বেকার হিসেবে কানাডাতে এন্ট্রি করবেন। কী জন্যে, সে আগে থেকে আপনার কিন্তু কোনো জব ম্যানেজ নেই, আপনি জাস্ট প্রোগ্রামের মাধ্যমে কোয়ালিফাই করতেছেন, 3-4 মাস বসে থেকে খেয়ে আপনাকে এখানে জব খুঁজতে হবে। কিন্তু আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের ক্ষেত্রে আপনি আগে থেকেই তো জব ম্যানেজ করে রেখেছেন, সুতরাং এখানে ফান্ড যে শো করতে হয় সেটার পরিমাণ কিন্তু কম, কারণ আপনার অলরেডি জব অফার আছে। এই জন্যে এক্সপ্রেস এন্ট্রি কিংবা পিএনপির অধীনে যে ফান্ড দেখাতে হয় তার থেকে অনেক কম ফান্ড দেখাতে হয় এখানে, কারণ আপনার একটা জব আছে, আপনি ওখানে গিয়ে বসে থেকে খেতে হবে না, কিন্তু একটা মিনিমাম ফান্ড দেখাতে হয়, সেটার পরিমাণ খুব বেশি না। এখানে সিঙ্গেল অ্যাপ্লিকেশন করলে 5-6 লাখ দেখালে হবে, কিন্তু ফ্যামিলি মেম্বার অনেক বেশি হলে আপনার 15-20 লাখ টাকা দেখাবেন। দি এআইপি প্রোভাইডস এ স্ট্রিমলাইন pathway for permanent residency for skilled workers and international graduates who meet programs requirement. Upon approval of the permanent residency application, candidates and their accompanying family members can move to Canada and enjoy the benefit of permanent residency. চাকরি হলো, পিআর ভিসা হলো, এবার কানাডাতে গিয়ে বসবাস করেন, চাকরি করেন, খান, ঘুরেন ফিরেন, যা করেন। বেনিফিটস অফ পার্মানেন্ট রেসিডেন্সি ইন কানাডা, এগুলো আপনারা জানেন কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হলে কী কী বেনিফিট পাওয়া যায়। ওয়ার্ক এবং স্টাডি করা যায় খুব সহজে, কোনো ঝামেলা নেই। হেলথ কেয়ার ফ্যাসিলিটিস পাবেন, সোশ্যাল বেনিফিটস পাবেন। এরপরে পাথওয়ে টু সিটিজেনশিপ, অর্থাৎ একটি সার্টেন টাইম পরে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন, সিটিজেন হতে পারবেন।
তো এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি অন্য আলোচনায়, আমরা এগুলো বাড়াতে চাচ্ছি না। হোয়াট হ্যাপেন্স ইফ মাই জব অফার ইজ উইথড্রন বিফোর আই রিসিভ পার্মানেন্ট রেসিডেন্সি। এখানে একটা মেজর বিষয় আপনাদেরকে অ্যাড্রেস করতে চাই, অ্যাটেনশন ড্র করতে চাই। সেটা হলো যে আপনি একজন এমপ্লয়ারের কাছ থেকে জব অফার পেয়েছেন, কিন্তু দেখা গেল যে যেহেতু এখানে পার্মানেন্ট রেসিডেন্সি আবেদন করতেছেন, পেয়ে আপনি কানাডাতে আসবেন, 1 বছর সময় লাগতেছে। এমপ্লয়ার যদি বিরক্ত হয়ে বলে যে না, তোমার আসতে যেতে এত সময় লাগতেছে, আমি আমার জব অফারটা ফেরত নিলাম, তাহলে কী করবেন? এটা একটা অ্যালার্মিং ইস্যু। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন আর একটি জব অফার অ্যারেঞ্জ করতে হবে পিআর অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগ পর্যন্ত। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জন্য এমপ্লয়ারের সাথে আপনার কমিউনিকেশন ঠিক রাখতে হবে। তাকে এনি হাও আপনাকে যে কন্ডিশনেই হোক না কেন তাকে ম্যানেজ করে রাখতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর টেম্পোরারি ওয়ার্ক পারমিট হোয়াইল ওয়েটিং ফর পার্মানেন্ট রেসিডেন্সি। তো আপনি যেহেতু অলরেডি জব অফার পেয়েছেন এবং আপনার পিআর হওয়ার আগে আপনি এখানে সেই জব অফারের রেফারেন্সে আপনি যে দেশে থাকুন না কেন সেখানকার ভিসা অফিসে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন সাবমিট করবেন, সাথে এখানকার জব অফার লেটারটা দিবেন। তাহলে আপনি সেটা রেফারেন্সে ওয়ার্ক পারমিট পেয়ে কানাডাতে এসে জব শুরু করে দিবেন। এরপরে আপনার পিআর প্রসেসিং হবে যে সময়, তখন পিআর হোল্ডার হয়ে যাবেন। এই হলো বিষয়। এখানে অ্যাপ্লিকেশন ফিটা কত অনেকে এটা জানতে চান। সেখানে 1525 কানাডিয়ান ডলার এটা গভর্নমেন্টকে দিতে হবে। আর সিসি প্রসেসিং ফি 1525 কানাডিয়ান ডলার আপনাদের লোকাল কারেন্সিতে আপনি কনভার্ট করে নেবেন। তো আমরা আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমাদের সাথে যারা দীর্ঘ আলোচনায় ছিলেন, আশা করছি অনেকেই তথ্যগুলো জেনে উপকৃত হবেন। কানাডাতে এসে আপনারা এই ধরনের প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করার চেষ্টা করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।